লন্ডনে ডিম নিক্ষেপ, গাড়িতে ছিলেন না উপদেষ্টা মাহফুজ আলম? চিন্ডিয়ার চেতনায় মোদির ভরাডুবি, এবার টার্গেট ভারত। ইসরায়েলে ইয়েমেনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, আরব বিশ্বের ঐক্য। আসসালামু আলাইকুম, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডনের স্কুল অফ আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ এ আয়োজিত সেমিনারে অংশগ্রহণ শেষে বের হওয়ার সময় একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কিছু নেতাকর্মী। তারা ধারণা করেছিলেন গাড়িতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম অবস্থান করছিলেন। তবে শুক্রবার রাতে বাংলাদেশ হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয় যে গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল সেটিতে উপদেষ্টা মাহফুজ আলম ছিলেন না। বিবৃতিতে বলা হয়, হামলার সময় উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা অনুষ্ঠান স্থলে ছিলেন এবং পরবর্তীতে একাধিক গাড়িতে নিরাপদে স্থান ত্যাগ করেন। হাইকমিশন জানায়, মাহফুজ আলম শুক্রবার লন্ডনে দুটি অনুষ্ঠানে অংশ নেন। প্রথমটি ছিল বিকেল 4টায় লন্ডন বিশ্ববিদ্যালয়ের সোয়াস ক্যাম্পাসে, যেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সোয়াস এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ আয়োজনে মাহফুজ আলম সেখানে নির্ধারিত সময়েই উপস্থিত হন। অনুষ্ঠান চলাকালে আওয়ামী লীগের 18 জন কর্মী সোয়াস ক্যাম্পাসের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। নিরাপত্তার স্বার্থে আগে থেকেই লন্ডন মেট্রোপলিটন পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছিল। উপদেষ্টা এবং হাইকমিশনার কর্মকর্তারা ভেতরে প্রবেশ করার পর পার্কিং এলাকায় অপেক্ষমান দুটি খালি গাড়িতে ডিম চড়ে দুষ্কৃতিকারীরা। এরপর সোয়াস ত্যাগের সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টাও করে, যাদের পরে পুলিশ সরিয়ে দেয়। উপদেষ্টা মাহফুজ আলম সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, ছাত্র এবং সাংবাদিকরা। পুরো সময় জুড়েই তার নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিক হাইকমিশনের সঙ্গে সমন্বয় ছিল। এই ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়লেও হাইকমিশনের স্পষ্ট ব্যাখ্যায় বিষয়টি পরিষ্কার হয়ে যায়। উপদেষ্টা মাহফুজ আলম ডিম নিক্ষেপের সময় গাড়িতে ছিলেন না এবং তার নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত হয়নি। এমন বিভ্রান্তকর ঘটনায় নিন্দা জানিয়েছে কূটনৈতিক মহল। আন্তর্জাতিক কূটনীতিতে নীরব পরিবর্তন প্রায় উচ্চকণ্ঠ ঘোষণার থেকে বেশি শক্তিশালী প্রমাণিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 7 বছর পর বেজিং সফর এবং সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। গালওয়ান উপত্যকায় সংঘর্ষে 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এখন আবার ফ্লাইট, ভিসা এবং সীমান্ত টহল চালু হচ্ছে, যা সম্পর্ক পুনর্গঠনের প্রতীকী সূচনা। ঐতিহাসিক সম্পর্কের পুনর্জাগরণ। ভারত চীন সম্পর্কের ইতিহাস 2000 বছরেরও বেশি পুরনো। সিল্ক রুট এবং ধর্মীয় আদান প্রদান দুই দেশের বন্ধনকে শক্ত করেছে। স্বাধীনতার পর ভারতই প্রথম চীনকে স্বীকৃতি দেওয়া অকমিউনিস্ট দেশগুলোর একটি ছিল। সেই সহযোগিতাই আজ আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কিন্তু এর মাঝেই এক প্রশ্ন তীব্র হয়ে উঠেছে, ভারত কি অভ্যন্তরীণ সংকট সামলাতে পারবে? মণিপুরের ক্ষত এবং মোদির দেরি। দীর্ঘ 2.5 বছরেরও বেশি সময় ধরে চলা মণিপুরের সংঘর্ষে 260 জনের বেশি প্রাণহানি হয়েছে। হাজারো মানুষ শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন। অথচ প্রধানমন্ত্রী মোদি এতদিন নীরব ছিলেন। তিনি সফরে যাচ্ছেন অনেক দেরিতে। জনগণ বলছে নাচ গান নয়, চাই সুবিচার এবং স্থায়ী সমাধান। বিরোধীরা মোদি সফরকে ভোট কেন্দ্রিক নাটক বলছে। প্রশ্ন উঠছে, এখন কেন মোদি আসছেন? নেপাল ভারত টানাপোড়েন। ভারতের আরেক মাথা ব্যথা এখন নেপাল। লিপুলে, কালাপানি এবং লিম্পিয়াধুরা সীমান্ত নিয়ে বিরোধ নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছিলেন, অযোধ্যা ভুয়া, রামের প্রকৃত জন্মস্থান নেপালে। এই বক্তব্য কেবল আঞ্চলিক অস্থিরতায় বাড়ায়নি, ভারতের পররাষ্ট্র নীতির সীমাবদ্ধতাও উন্মোচন করেছে। নেপাল সরকারের পতন, পালিয়ে ভারত, অভ্যন্তরীণ দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দমন নীতির বিরুদ্ধে প্রবল অসন্তোষে নেপালের সরকার ভেঙে পড়েছে। প্রতিবাদের মুখে ক্ষমতাচ্যুত হয়ে নেপালের নেতারা পালিয়ে গেছে। একসময়ের ঘনিষ্ঠ প্রতিবেশী আজ চীনের দিকে ঝুঁকছে তারা, আর ভারতের শাসকরা আশ্রয় দিচ্ছেন পালিয়ে আসা
সেই নেতাদের। এর আগে আগস্ট মাসে বাংলাদেশের সরকারও জন অসন্তোষ এবং রাজনৈতিক চাপের মুখে ক্ষমতা হারিয়ে ভারতেই পালিয়ে যায়। দক্ষিণ এশিয়ায় দেশের সরকারের পতন আঞ্চলিক রাজনীতিতে বড় ধাক্কা দিয়েছে। জনগণের আন্দোলন এবং ক্ষোভে যখন প্রতিবেশী রাষ্ট্রগুলো ভেঙে পড়ছে, তখন ভারতীয় জনগণও প্রশ্ন তুলছে, ভারত কি এর বাইরে থাকতে পারবে? বিরোধীরা অভিযোগ করছে, মোদী সরকারের স্বৈরতন্ত্র, দুর্নীতি এবং জনবিচ্ছিন্নতা ভারতের ভবিষ্যতের জন্য অশনি সংকেত। শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, মোদী সরকার কেবল মহাত্মা গান্ধীর নামেই টিকে আছে, বাস্তবে মানুষের আস্থা হারিয়েছে। জনগণের জন্য রেশনকে উন্নয়ন হিসেবে দেখানো আসলে চরম দারিদ্র্যের প্রমাণ। সম্পদ বিদেশে পাচার হচ্ছে, অথচ সাধারণ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগছে। বাংলাদেশ এবং নেপালের পতনের পর ভারতের দিকে দৃষ্টি। মণিপুরের ক্ষুব্ধ জনগণ, নেপালের আঞ্চলিক উত্তেজনা, অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ এবং আন্তর্জাতিক সম্পর্কের ভাঙন, সব মিলিয়ে মোদী সরকার এক অভূতপূর্ব রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে আছে। জনগণের আস্থা ধরে রাখা, অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে আনা এবং আন্তর্জাতিক ভারসাম্য রক্ষা, তিন ফ্রন্টে মোদীকে কঠিন পরীক্ষার মুখে ফেলা হয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের পর নেপাল, নেপালের পর এবার কি ভারত? মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে যখন ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে নিক্ষিপ্ত এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক আগ্রাসনের জন্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সমালোচিত হয়ে আসা ইসরায়েল এখন নিজেই নিরাপত্তাহীনতার মুখোমুখি। ইসরায়েল বিশ্বের একমাত্র রাষ্ট্র যা দখলকৃত অঞ্চলে অবৈধ বসতি করে তুলেও জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে চলছে বছরের পর বছর। ফিলিস্তিনিদের উপর বছরের পর বছর ধরে চলা এই বোমাবর্ষণ, অবরোধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েল তাদের নীতি পরিবর্তনে অনড়। এই আগ্রাসনের জবাব হিসেবেই ইয়েমেনি হুতি বাহিনী বরাবর সামরিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে আসছে। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন যে তাদের সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন-2 ইসরায়েলের নেগেভ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত এনেছে। এই হামলার পর বহু ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যায়। এটি ছিল স্পষ্ট বার্তা, অব্যাহত আগ্রাসনের জবাব দেবে প্রতিরোধকারীরা। গণমাধ্যম সূত্রে জানা যায়, ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই তেল আবিব এবং আশেপাশের এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিমান হামলা ভয়াবহ এমন এক পর্যায়ে পৌঁছায় যে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলিদের এই ভীতি আজ সেই কষ্টের ছায়া মাত্র, যা ফিলিস্তিনিরা প্রতিদিনই সহ্য করে আসছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং বিস্ফোরক শব্দ কেবলমাত্র তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে। তবে একাধিক আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যম সূত্র বলছে, বিস্ফোরক এবং আতঙ্ক ছিল বাস্তব। হুতি বাহিনী তাদের অভিযানে সাফল্য দাবি করেছে, যা ইসরায়েল মেনে নিতে না পারলেও মাটিতে বাস্তব প্রতিক্রিয়া দেখা গেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি তার বক্তব্যে বলেন, ইসরায়েলের গাজায় চালানো আগ্রাসন এবং ইয়েমেনে আগ্রাসনের জবাব হিসেবে এই প্রতিরোধ পরিচালিত হয়েছে। ইয়েমেন সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে। তিনি আরো বলেন, এই আক্রমণগুলো ছিল আত্মরক্ষার অধিকারের প্রয়োগ, যা আন্তর্জাতিক আইনে স্বীকৃত। ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলেও বহু পশ্চিমা শক্তি তার পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘের একাধিক প্রস্তাবনা লঙ্ঘন করে ফিলিস্তিনিদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তা মানবতার ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। বিশ্ব সম্প্রদায়ের নিরাপত্তা এবং কিছু রাষ্ট্রের পক্ষপাত দুষ্ট সমর্থনই এই সংকট আরো ঘনীভূত করেছে। ইসরায়েল যে একমাত্র পরাশক্তির ছত্রছায়ায় দখল এবং নিপীড়নের রাজনীতি চালিয়ে যেতে পারবে না তা দিন দিন স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনের এই হামলা ছিল একটি বার্তা, অব্যাহত দখলদারিত্বের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই ন্যায় বিচার নিশ্চিত করা এবং ফিলিস্তিনি জনগণের মুক্তির পক্ষে কার্যকর ভূমিকা রাখা। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।